আমার বিরুদ্ধে কিন্তু অভিযোগটা নেই। অভিযোগ যেটা বলা হচ্ছে সেটা এই যে আপনাদের মিডিয়ার সামনে বলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে মিডিয়াতে বলছে যে ওই পুলিশের লোক এই কথাটা বলেছে, ডিবি থেকে ওই লোক এই কথাটা বলেছে, রাষ্ট্রের পক্ষ থেকে ওই লোক এই কথাটা বলেছে। আপনারা যারা সংবাদ পেশ করেন আপনাদের আরো রেসপন্সিবল হওয়া উচিত যে যারা এই কথাগুলো বলছে তারা তো প্রমাণ দিচ্ছে না। এবং অভিযোগটা কিন্তু আইনি অভিযোগ নয়, অভিযোগটা মৌখিক অভিযোগ, মুখে মুখে বলছি। এখন যদি আমি এখানে বসে অভিযোগ করি যে ওই থানায় ওই ডিবির ওখানে এই লোক আমাকে হয়রানি করেছে, এই লোক আমাকে যৌন হয়রানি করেছে, এটা বললে হবে? আপনি তাকে নিয়ে এরকম নিউজ করে দিবেন? এটার তো প্রমাণ থাকতে হবে, আমাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এমন কিছু কিন্তু তারা দেখাতে পারেনি, আমাকে আইনিভাবে বলেনি। যে অভিযোগের কথা আপনি বলছেন সেটা আইনিভাবে বলেনি, কারণ এটা সত্যি না। এটা বলেছে মিডিয়াতে আমার চরিত্র হরণ করার জন্য। কি প্রশ্ন করেছে? রিমান্ডে মনে হয় নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যেজন্য আপনাকে কারাগারে রাখতে হবে। তো কি তথ্য তারা পেয়েছে? আমার কাছ থেকে তথ্য পেয়েছে আমার সাথে রাষ্ট্রদূতের এনগেজমেন্ট। আমার কাছ থেকে তথ্য যেটা পাওয়া গেছে যে তার সাথে আমার গভীর একটা সম্পর্ক ছিল। আমার কাছ থেকে আর কি কি তথ্য পাওয়া গিয়েছে? আমার কাছ থেকে তথ্য পাওয়া গিয়েছে যে আমার বিরুদ্ধে কমপ্লেন হওয়ার আগেই আমি রাষ্ট্রদূতের যে স্ত্রী আছেন সৌদি, ওনাকে বলেছি যে আমাকে যদি সম্মানের সাথে পাবলিকলি অ্যাকনলেজ করা না হয় তাহলে আমি একটা কমপ্লেন করব ফর্মালি। এবং এই কমপ্লেনটার একটা বড় কারণ ছিল যে আমাকে নিয়ে, আমি যখন প্রত্যাখ্যান করে দিই তার দেয়া এনগেজমেন্ট রিংটা, তখন আমাকে নিয়ে একটা কথা ছড়ানো হয় যেটা হয়তো এখন যত বিস্তরভাবে বাংলাদেশ জানছে সেভাবে না জানলেও আমার পরিচিত যে মহলটা সেখানে ছড়ানো হয় যে আমার নাকি অ্যাবর্শন হয়েছিল, আমি নাকি বাচ্চা ক্যারি করছিলাম, দ্যাট আই ওয়াজ প্রেগনেন্ট। যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার ভবিষ্যতের জন্য ভালো না। কারণ আমি যখন ওই সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করি আমাকে তো সার্ভাইভ করতে হবে ইন দ্য লং রান। এখন বাংলাদেশের কালচারে যদি মানুষকে বলে বেড়ায় যে না সে একসময় প্রেগনেন্ট ছিল, অ্যাবর্শন করেছে, এরকম ব্যাপার, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ড্যামেজিং ফর মাই ক্যারিয়ার। সো আমি তাকে সরাসরি বলেছি যে আগামীকালকের ভেতরে আপনারা যদি একটা সুস্থভাবে বসে এটা সমাধান না করতে পারেন এবং যারা যারা যেই জায়গায় আমাকে নিয়ে কথাটা ছড়ানো হয়েছে সেখানে সংযোগ করে তাদেরকে বলবেন যে এটা ভুয়া কথা, এমন কিছু হয়নি। এবং যেই ব্যক্তির মাধ্যমে এই কথাগুলো ছড়ানো হয়েছে তাকে পানিশমেন্টের আন্ডারে আনবেন, কিংবা তার উপরে ইনভেস্টিগেশন করবেন, কিংবা তাকে একটা ওয়ার্নিং দিবেন যে ফের যেন এমন কথা না হয়। যদি এই জিনিসগুলো না করতে পারেন তাহলে আমি আমার দিক থেকে যেটা করতে পারি, আমি একটা ফর্মাল কমপ্লেইন করব। মানে কমপ্লেইনটা প্রথমে কে করতে চেয়েছে? আমি যাতে এই কমপ্লেইনটা না করতে পারি তার জন্যই অ্যাকচুয়ালি পরের দিন আমাকে ফাঁসানো হয়। আপনার সাথে তাদের ব্যবহারটা কিরকম ছিল? যেহেতু প্রথমেই যারা এসেছে তারা সবাই এসেছে গেঞ্জি প্যান্ট পরে, এবং আমার আইনজীবীরাও আসলে দেখেছে সেই ফুটেজগুলো। আমার বাসায় একটা ক্যামেরা ছিল, হ্যাঁ। তারা যখন দরজায় ছিল তারা এসেছে গেঞ্জি প্যান্ট পরে, তাদেরকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে তারা আইন শৃঙ্খলার লোক, সত্যি বলতে। এবং আমার আইনজীবীরাও দেখে বলেছে যে মানে দৈহিক গঠন দেখেও যে বোঝা যাবে যে এরা পুলিশের লোক, বোঝার কোনো উপায় নেই, কারণ স্বাস্থ্য অনুযায়ী আই ডোন্ট থিঙ্ক দে আর কোয়ালিফাইড। এখন বাংলাদেশের কি সিস্টেম। এবং মহিলা পুলিশও ছিল না, সাথে কোনো মহিলা পুলিশ ছিল না। পরবর্তীতে দুজন মহিলা পুলিশকে কল করে আনা হয়েছিল এবং তারা এমনও আলোচনা করছিল যে হচ্ছে যে মাদক আছে, মাদক দিয়ে ওনারা একটা মামলা সাজাবে, এরকম একটা পায়তারা করছিল। মানে এরকম একটা প্ল্যানিং তাদের মধ্যে চলছিল, যেটা আমাদের বাসার ভিতরে যে সিসিটিভি ফুটেজ ছিল ওই ফুটেজে হচ্ছে যে ধরা পড়ে যায়। আমাদের প্রশ্নটা হচ্ছে তাহলে আপনি কেন, আপনাকেই কেন এইভাবে টার্গেট করা হলো? আমারও সেটাই প্রশ্ন। মানে আপনি কি কারো কোনোভাবে ঊর্ধ্বতন কারো স্বার্থ হরণ করেছেন, কারো বিরুদ্ধে কোনো ধরনের কথা বলেছেন, কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা কি আছে? না, আমি শুরু থেকে একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে আমার যে সংগঠন মিস বাংলাদেশ, আমি মিস বাংলাদেশের চেয়ারপারসন, এবং এই সংস্থার যে কাজটা, এটার কাজটাই কিন্তু হচ্ছে এক ধরনের বিকল্প ডিপ্লোমেসি। আমরা গ্লোবালি নর্মালি কি হয় যে একটা মানুষ একটা রাষ্ট্র নিয়ে কাজ করে, কিন্তু মিস বাংলাদেশ পৃথিবীর অনেকগুলো দেশে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, গ্লোবালি ব্র্যান্ডিং করে, এবং অনেকগুলো দেশের সাথে ক্লাইমেট জাস্টিস, উইমেন্স রাইটস, লিডারশিপ, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের সংযোগ স্থাপন করে। এই পুরো কাজটা কিন্তু আসলে বাংলাদেশকে উন্নত করার জন্য। এখন এমন হতেই পারে যে অনেক মানুষের আমার এই কাজের যে সামনে এগিয়ে যাওয়া এটা হয়তো ভালো মনে হয়নি,
পছন্দ হয়নি। এটাতে হতেই পারে অনেকের কাছে আমাকে কম্পিটিশন মনে হয়েছে, যে কারণে তারা এই সুযোগটা ব্যবহার করে আমাকে অনেকভাবে কালার্ড করে উপস্থাপন করেছে। এখন আমি যেটা বারবার বলছি সবাইকে, যে আমার কনফ্লিক্টটা কোথা দিয়ে শুরু হয়েছে। আমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলেছি, মোফাতে ডিজি, এবং সেই ডিজি হচ্ছে আমার সাথে রাষ্ট্রদূতের যে কমিউনিকেশন, তার মাঝখানে উনি একজন বিভিন্ন সময় চলে আসতেন। যেমন রাষ্ট্রদূত আমাকে রমজানে 200 কেজি খেজুর পাঠিয়েছিলেন, এই খেজুরটা আমাকে ডেলিভার করেছে হচ্ছে সেই ডিজি মোফার। আমার বিরুদ্ধে যদি তার অভিযোগ থাকতো বা আমি যদি একজন নেগেটিভ ক্যারেক্টার হতাম, এই খেজুরটা কিন্তু একটা সিম্বলিক, এটা বাংলাদেশের অনেক বড় বড় দলকে দিয়েছে সৌদি এম্বাসি। তারা কেন চিন্তা করলো যে মিস বাংলাদেশকেও দেয়া প্রয়োজন? কারণ আমার ডিপ্লোম্যাটিক সেই স্ট্রং পজিশনটা ছিল, তাই না? একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি যখন ডেলিভার করে একটা সৌদি আরবিয়ার রাজার পাঠানো উপহার, এটাতে আসলে কি বোঝায়? আমার সাথে তার অনৈতিক সম্পর্ক বোঝায়, নাকি ডিপ্লোমেসি লেভেলে আমার কতটুকু স্ট্রং পজিশন ছিল সেটা বোঝায়? তো এতদিন ধরে যারা খবর করছে তারা তো আসলে ভেতরের এই জিনিসগুলো জানে না, যে কারণে তারা অনেকভাবে উপস্থাপন করছে যে আমার কাছে আসলে, আমি আসলে সব খবর পড়িও নাই, কারণ এটা আমার জন্য মানসিকভাবে অনেক খারাপ এই জিনিসগুলো পড়া। তবে কিছু কিছু জিনিস আমি পিক করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আরে তারা লিখছে মডেল মেঘনা, মডেল মেঘনা, কিন্তু আসলে তো আমার মডেল হিসাবে এম্বাসির সাথে যোগ হচ্ছে না। আমার তাদের সাথে সংযোগ হচ্ছে আমি মিস বাংলাদেশের চেয়ারপারসন, আমি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিডারশিপ ট্রেনার।